ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমরা 13 তারিখের এই অনুষ্ঠান শুরু হলো, আসলে এই মুহূর্তে 14 তারিখে পড়ে গিয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। তবে এরও আগে আমি গভীর শোক জানাই। ঠিক কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সুদানের আবেইতে যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, যে শান্তিরক্ষী বাহিনী হিসেবে সেখানে কাজ করছে, বাংলাদেশের সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী বাহিনী 6 সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 8 জন। এখনও যুদ্ধ চলমান। আমি এই শহীদ 6 সেনা, আমাদের 6 বাংলাদেশি 6 বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শোক জানাচ্ছি তাদের পরিবারের প্রতি, এবং আরও 8 জন যারা আহত আছেন তাদের সুচিকিৎসার হবে এটি কামনা করছি এবং তাদের সকলের জন্য দোয়া জানাচ্ছি। এবং একই সাথে 1971 সালে এই 14ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর এবং তাদের দোসরদের হাতে নিহত বাংলাদেশের বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এই ষড়যন্ত্র যারা করেছিল, এই ষড়যন্ত্রর পুরো বিষয়গুলো এখনও কিন্তু উদ্ঘাটিত হয়নি। অনুষ্ঠানের শুরুতে সেই ষড়যন্ত্র উদ্ঘাটনের দাবিও জানাচ্ছি এবং সেই সঙ্গে ঠিক এই মুহূর্তে বাংলাদেশ যখন গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, গণতন্ত্রের পথে এগিয়ে চলছে, যেটি সেই বুদ্ধিজীবীদের চাওয়া ছিল এবং মুক্তিযুদ্ধের চাওয়া ছিল, সেই সময় ওসমান হাদির মতো একজন জুলাই যোদ্ধাকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এই বিষয় নিয়েও গুরুতরভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের আরও গুরুতরভাবে রাজপথে নেমে আসা উচিত বলে মনে হয়। কারণ যারা ওসমান হাদিকে গুলি করেছেন তারা আসলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন। এটি আমি আমার মতামত বলছি না, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা এই বক্তব্যই দিচ্ছে। আমাদের শুরু করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আশা করি ওসমান হাদি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। আমাদের সঙ্গে রয়েছেন সাকিব আনোয়ার, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক, এবং রয়েছেন ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন। আমাদের বিষয় আজকে রাজনীতিতে প্রতিহিংসা, এবং একই সঙ্গে এই যে বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে আমরা এই রাজনীতিতে প্রতিহিংসার বিষয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি কেন, এই বিষয়টিও থাকবে, এই প্রশ্নটিও থাকবে। দর্শক, আমরা শিরোনামটি শুনে আসবো, শিরোনাম শুনে মূল আলোচনা শুরু করব। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে 6 বাংলাদেশি নিহত, 8 জন আহত, যুদ্ধ চলমান, জানিয়েছে আইএসপিআর। আশঙ্কা কাটেনি ওসমান হাদির, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস সরকারের, হামলাকারীকে ধরতে পুরস্কার 50 লাখ টাকা। এই হামলা গভীর ষড়যন্ত্রের অংশ, রাজনৈতিক দলের বৈঠকে বললেন প্রধান উপদেষ্টা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান। হামলাকারীরা যত শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর সরকার। এবং ওসমান হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই। দেশ জুড়ে রাজনৈতিক দলগুলোর বিক্ষোভ। যারা ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। নির্বাচন যত ঘনিয়ে আসবে তাদের এই পরিকল্পনা তত বেশি তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। গত 54 বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকে উপহার দিতে পারছে। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্ট করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সাকিব আনোয়ার, কি আসলে জানতে চাইব রাজনীতিতে প্রতিহিংসা? তাফসিল ঘোষণা করা হলো, তারপরেই ওসমান হাদি, যিনি নিজেই আজ থেকে 3-4 মাস আগে, 5 মাস আগে এক বক্তব্যে বলেছিলেন যে তাদেরকে টার্গেটেড কিলিংয়ে ফেলে দেওয়া হবে, মানে ওসমান হাদি নিজেই এই বক্তব্য রেখেছিলেন। তিনি এই
টার্গেট কিলিংয়ের শিকার হলেন। এটাকে ব্যাখ্যা করছেন কিভাবে? জি ধন্যবাদ। শুভেচ্ছা জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা শুনছেন। শুরুতেই সুদানে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, 6 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং 8 জন আহত হয়েছেন, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এবং একই সাথে আজকে 14ই ডিসেম্বরের প্রাক্কালে আমরা এখন কথা বলছি, যারা নিহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন সেই দিনে 1971 সালে, তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এবং যে বিষয় নিয়ে কথা বলছেন, শুরু করলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপরে যে ন্যাক্কারজনক হামলা, তার সুস্থতা তো কামনা করি এবং তিনি আমাদের মাঝে ফিরে আসুন। যে বলিষ্ঠ অবদান তিনি বিশেষ করে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে রাখছিলেন, সেটা তিনি আরও বেশি করে রাখবেন, সেই প্রত্যাশা আমরা করি। কিন্তু একই সাথে সরকারের মানে এটাকে দুর্বলতা বলবো বা অসহায়ত্ব বলবো, আসলে কি বলবো এটা ঠিক বুঝতে পারছি না। ধরেন হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে, তার মানে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের উপরে ভরসা করতে পারছে না, সাধারণ মানুষের উপরে এখন তারা 50 লাখ টাকার একটা প্রলোভন দিয়েছে যে তাহলে তারা ধরিয়ে দেবে। তাহলে সরকার কেন আছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসলে বেতন দিয়ে মানে আমরা আসলে কেন রাখি? আর এই প্রযুক্তির যুগে যেখানে সিসিটিভিগুলো অ্যাভেলেবেল, তারপরেও এতটা সময় পার হয়ে যাওয়ার পর এত বড় একটা ঘটনা, তফসিল ঘোষণা ঠিক পরের দিন, তারপরে এখন পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা যায় না। তাহলে সরকার আসলে করছেটা কি? সরকার করার মধ্যে যেটা করে সেটা হচ্ছে কোনো একটা ঘটনা যখন ঘটে, সরকার যখন একটু বেকায়দায় পড়ে, তখন সর্বদলীয় বৈঠক ডেকে, বাংলাদেশের নিবন্ধিত 50টার বেশি দল আছে, তার মধ্যে 3টা দলকে নিয়ে তারা বৈঠক করে শুরুতে। পরে অবশ্য কখনো কখনো আবার অন্যান্য দলগুলোকেও ডাকে, কখনো আবার সেটাও ডাকে না, এবং ওই 3 দলের বৈঠককে তারা আবার সর্বদলীয় বৈঠকের নাম দেয় এবং এর মধ্য দিয়ে তারা দেখাতে চায় যে এই সরকারের সাথে সবগুলো রাজনৈতিক দলও আছে। এর বাইরে তো আসলে এই সরকারের কোনো কাজ আছে বলে তো আসলে দেখছি না। আর এই সরকার আছে খুব মানে সবচেয়ে কমফোর্টেবল সরকার, পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম সরকার আর কখনো আসবে না, যে ধরেন আপনার যত ধরনের কৃতিত্ব এই সরকারের শাসনামলে, যত ধরনের কৃতিত্ব সব হচ্ছে সরকারের, আর যত ধরনের দায় এগুলো সব রাজনৈতিক দলের। সরকারের কোনো মানে দায় নেওয়ার কোনো বিষয় নেই। এখন ঐতিহাসিক একটা নির্বাচন হবে, প্রধান উপদেষ্টা 2 দিন আগেই বলেছিলেন, যদিও প্রধান উপদেষ্টা সব কিছুকেই ঐতিহাসিক বলেন, কারণ যেদিন আসিফ এবং মাহফুজ 2 জন উপদেষ্টা তারা যেদিন পদত্যাগ করলেন, সেদিনও প্রধান উপদেষ্টা বলেন আজকে একটা ঐতিহাসিক দিন। এখন 2 জন উপদেষ্টা পদত্যাগ করছেন, এটা কিভাবে ঐতিহাসিক দিন না জানি না। আবার ধরেন আমরা যখন ঐকমত্য কমিশনে কাজ করছিলাম, তখন যখন মানে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না কোনো একটা ইস্যুতে, তখন যখন প্রধান উপদেষ্টাকে ইন্টারফেয়ার করার জন্য তিনি আবার কোনোদিন কোনো বৈঠকে আসতেন, তিনি বলতেন আজকে আপনাদের সবাইকে সামনে পেয়েছে, আজকে একটা ঐতিহাসিক দিন। ঐতিহাসিক দিন কেন? কারণ আপনারা ঐকমত্যে পৌঁছাতে পারছেন, আপনারা ডিভাইডেড। মানে ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, কারণ ওই ইস্যুতে উনি আসছেন, তারপর উনি বলছেন ঐতিহাসিক দিন। এখন ওই মানে গতানুগতিকভাবে তিনি যদি ঐতিহাসিক নির্বাচনের কথা বলেন, তাহলে আসলে আমরা ভয় পাচ্ছি যে আসলে কি ধরনের নির্বাচন সামনে হতে যাচ্ছে। দেখেন, শরীফ ওসমান হাদির উপরে যেদিন হামলা হলো, সেদিনই বাড্ডায় বাসে আগুন দেওয়া হয়েছে। সরকার মানে এই ব্যাপারে কোনো কিছু নাই, কেন হলো, কারা করলো, কিছু বের করতে পারে নাই। আজকে কিছুক্ষণ আগে রিপোর্টে দেখলাম যে জুলাই রেবেলস নামে একটা অর্গানাইজেশন, জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন অর্গানাইজেশনগুলোর মধ্যে একটা, তাদের 2 জন কর্মীকে কোপানো হয়েছে উত্তরাতে। ওসমান হাদির উপরে যে হামলাটা হলো, এত বড় একটা ঘটনা ঘটার পর অন্তত রাজধানী ঢাকায় আমরা নিশ্চিদ্র নিরাপত্তা তো প্রত্যাশা করতেই পারি, তার মধ্যে এই ঘটনা ঘটলো। আজকেই 4টা ককটেল বিস্ফোরণ হয়েছে, তার মধ্যে একটা দেখলাম মিরপুরে কোনো একটা মার্কেটের উপরে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মার্কেট সম্ভবত, মার্কেটের ছাদ থেকে ককটেল নিচে ফেলা হয়েছে, সেই ককটেল বিস্ফোরণ হয়েছে। ছাদে যারা ছিল, যারা দুষ্কৃতিকারী বলা হচ্ছে, তারা সেখান থেকে নির্বিঘ্নে নেমে চলে গেছে, তাদেরকে ধরা সম্ভব হয় নাই। তাহলে আসলে সরকার কি করছে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনার নির্বাচনের আর বাকি আছে কয়দিন, এই কয়দিনের মধ্যে আপনি আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাবেন, সেটা নিয়ে আসলে যথেষ্ট সন্দেহের কারণ আছে। এই কারণে আপনি মুখে যতই বলেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন আমরা উপহার দিতে চাই বা সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচন হবে, আদৌ আসলে মানে এমন কিছু আমি একটু যদি আপনার কথার মধ্যে আমি একটি তথ্য দেই, হামলাকারীকে কি শনাক্ত আমি দেখলাম হামলাকারীকে শনাক্ত করার
চেষ্টা করা হয়েছে এবং শনাক্ত করাও হয়েছে, পুলিশ জানিয়েছে সাম ফয়সাল করিম বা কেউ একজন, দাউদ তার খান নামে পরিচয় একজন, হ্যাঁ। বা দুঃখিত, তার পরিচয় বা সে কেন হামলা করতে পারে বা কোথায় কি, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আপনার পটুয়াখালীর বাউফলে রাজনৈতিক অভিজ্ঞতা কি বলে আসলে? পটুয়াখালীর বাউফলে তাদের বাড়ি, পৈতৃক বাড়ি, যেখান থেকে তারা ৩৫ বছর আগে ঢাকায় শিফট করেছে, এরপরে তারা কখনো যায় নাই, এমন কিছু তথ্য গণমাধ্যমে এসছে। এবং ডিএমপির পক্ষ থেকে তো বলা হয়েছিল যে আমরা শনাক্ত করেছি, আমরা অপরাধীকে শনাক্ত করেছি। কিন্তু ভাই, আপনি অপরাধীকে শনাক্ত করেছেন, তারপর আপনি তাকে ধরতে পারেন নাই, এতটা সময় চলে গেছে। আমাদের দেশ এত বড় দেশ না, এখান থেকে আপনি যদি বর্ডার ক্রস করতে চান কতভাবেই তো আসলে করা সম্ভব, সেটা তো আমরা দেখেছি। ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের কত বড় বড় হেভিওয়েট এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে না, এই বর্ডার দিয়েই তো। সেখানে আপনি এরকম একটা দুটো তিনটা ছেলে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আপনি যদি সঠিক সময়ের মধ্যে যদি ধরতে না পারেন, তাহলে আপনি আসলে তাদেরকে ধরতে পারবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ তো করাই যায়। ফলে আপনি শনাক্ত করলেন। আর এই শনাক্তের ব্যাপারটা বলি, মানে ডিএমপি এটা যখন জানালো যে তারা শনাক্ত করেছে, যাকে তারা শনাক্ত করলো শেষ পর্যন্ত বলা হচ্ছে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মানে সাধারণ মানুষ এই কাজগুলো আরও ধরেন ওই ঘটনার পরপরই ২-৩ ঘন্টার মধ্যেই অলরেডি করে ফেলেছে। শেষ পর্যন্ত দেখলাম যে ডিএমপি ঠিক ওই একই ব্যক্তিকেই তারা এখন আবার মানে অপরাধী হিসেবে শনাক্ত করছে বলে তারা দাবি করছে। যতক্ষণ পর্যন্ত ধরা হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত গ্রেফতার হচ্ছে না এবং সঠিক তদন্ত হচ্ছে না, বের হয়ে আসছে না আসলে বিষয়টা কি, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ভয় থাকব। কারণ নির্বাচন আর কয়েকদিন পরেই। ওসমান হাদি ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য প্রার্থী। এই নির্বাচনকে ঘিরে ৩০০ কনস্টিটিউয়েন্সিতে অন্তত ১,০০০ থেকে ১,২০০ প্রার্থী বা তার থেকেও বেশি প্রার্থী থাকতে পারেন। এই প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আপনি মানে নিরাপত্তা আপনি কীভাবে নিশ্চিত করবেন? আর একটা কথা একটু বলি, ইসি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা তারা চেয়েছেন। তারা তো সংখ্যায় কম, এই কয়জনকে তারা নিরাপত্তা হয়তো সরকার দিবেও, তারা নিজেরা ভয় পাচ্ছেন যে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তাহলে প্রার্থীদের নিরাপত্তা আপনি কিভাবে নিশ্চিত করবেন? এমনকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে তার পরিবার ভয় পাচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নিরাপত্তা নিয়ে, যিনি রাষ্ট্রীয় প্রোটোকলের ভেতরে থাকেন, রাষ্ট্রীয় নিরাপত্তার ভেতরে থাকেন, চাদরের ভেতরে থাকেন। তিনি যদি এই কথা বলেন তাহলে রাষ্ট্র আসলে চলছে কিভাবে? ডক্টর আব্দুল্লাহ আল মামুন, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এটা শুরু হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বলেছেন। আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন করার মতো অবস্থায় পৌঁছাবে, না নিচের দিকে যাবে, না উপরের দিকে যাবে, না সমান থাকবে এই আজকের এই ঘটনার পরে? এবং বেশ কিছু ঘটনা সাকিব আনোয়ার নিজেও বললেন। আমি প্রথমেই সুদানের ঘটনাতে যারা আজকে প্রাণ হারালেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আমাদের শান্তিরক্ষী বাহিনীতে জাতিসংঘের একটা সবসময় উল্লেখযোগ্য অবদান আমরা রেখেছি। আশা করি যে আমরা শুনেছি যুদ্ধ চলছে এবং যারাই আক্রমণ করেছে তারা নিশ্চয়ই আমাদের শান্তিরক্ষা বাহিনীর কাছে পরাজিত হবেন। হাদির বিষয়ে আমরা আগেই বলেছি, আমি তার সুস্থতা কামনা করছি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি আজকে 14ই ডিসেম্বর আমরা পড়েছি এবং খুব ঘৃণা ভরে ৭১-এর 14ই ডিসেম্বর যে আমাদের সম্মানিত শিক্ষকদের হত্যা করা হয়েছিল তার তীব্র নিন্দা জানাই। এবং কিন্তু দুঃখজনক হচ্ছে যে যারা এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত ছিল, শুধু পাকিস্তানে এই জেনারেল রাও ফরমাল আলী বা আমরা জানি যে মেজর ব্রিগেডিয়ার জেনারেল বশির তারা মূল পরিকল্পনাকারী ছিল, কিন্তু তাদের যারা দোসর, আমরা মঈনুদ্দিনের অবস্থান সম্পর্কে জানার পরেও দেখেছি যে একটা শীতলতা বা ব্যবস্থা নিতে পারেনি। আশরাফুজ্জামানের অবস্থান সম্পর্কে আমরা জানলেও ব্যবস্থা নিতে পারিনি। সো জাতি হিসেবে আমরা আসলে যে দায় বহন করছি, সেই দায়ের যারা এই ফ্ল্যাগ বিয়ার করছে, ইভেন রাজাকার আর বদর যারা এখনো বাংলাদেশে ওই সময় জীবিত আছেন, তারও বিচার প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারিনি। কিন্তু খুব দুঃখজনকভাবে হচ্ছে যে আমরা 55 বছরে আমরা পড়লাম এই দায়ভার নিয়ে চলছি, আমরা জাতির সূর্য সন্তানদের হারিয়েছি। বাট আশা করব যে যারা আমাদের সামনে নির্বাচন, সো যারা এইসব গণহত্যার সঙ্গে জড়িত ছিল, আমরা যখন আমাদের ভোটের সিদ্ধান্ত নেব, জাতির সূর্য সন্তানদের যারা হত্যা করেছিল, ৭১-এ যারা নরহত্যা চালিয়েছে, দেশে অত্যাচার জুলুম চালিয়েছে পাকিস্তানি কোলাবোরেটর হিসেবে, সেই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। এবং খুব দুঃখজনক হলেও সত্য যে আমি যদি একটু অপ্রাসঙ্গিক মনে হবে আপনার কাছে, কিন্তু আমি মনে করি খুব প্রাসঙ্গিক। ডিসেম্বর মাসে 14 ডিসেম্বরে আমরা পড়ে গেছি অলরেডি আলোচনাটা, যে যতক্ষণ পর্যন্ত বোঝা শিখেছি তখন থেকে
16ই ডিসেম্বরের উদযাপন, যে একজন রাজনৈতিক নেতা এখানে আছেন, আপনি তো সিনিয়র সাংবাদিক, এত কম 16ই ডিসেম্বর উদযাপন আমি দেখিনি। এটির কারণ বা এটি কেন হলো একটা বিপ্লবের পরে সেটিও যেমন প্রশ্ন, একই সাথে বোধহয় কেউ দ্বিমত পোষণ করবেন না, বা আপনারা টেলিভিশন চ্যানেলগুলো যে একটু পরিমাণ বলি আপনাদের দুজনের অনুষ্ঠানমালা, কথায়, আচ্ছা সবই কি আসলে সরকারের দায়? না আমি এটি শেষ করে নেই যে আপনাদের যেমন একদিকে অনুষ্ঠানমালা যে লোগো ব্যবহার করতেন, সেটা কয়টা আমি জানি না বৈশাখী টেলিভিশন আমার টিভিতে চলছে, সেটাই বলছি যে কোনো কোনো টেলিভিশন পত্রিকায় যে পরিমাণ নিউজ হতো, লেখনী হতো, আবার রাজনৈতিক দলগুলো যে পরিমাণ অনুষ্ঠান আয়োজন করতো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ অনুষ্ঠান আয়োজন করতো, সেটা এক ধরনের ভাটা আমি এবার ডিসেম্বরে দেখলাম, যেটা খুব দুঃখজনক। সো আমরা এটা যেন কেউ ভুলে না যায়, আমি শিক্ষক হিসেবে, আপনি সাংবাদিক হিসেবে, উনি রাজনীতিবিদ হিসেবে, আমাদের টেলিভিশনে এটাকে প্রতিদিনই সমুজ্জ্বল রাখা দরকার। বিজয়ের ডিসেম্বরের উপলক্ষে একটি সাধারণত আপনি নিশ্চয়ই বিশেষ একমত হবেন যে পরিমাণ এবং উন্মাদনা উদযাপনের এই জায়গাটা কিন্তু ভাটা এবারে ছিল, সেটি খুব দুঃখজনক। অথবা এর কারণ নিয়ে আমরা আলোচনা করব। ফিরি আজকের আলোচনায়, আমরা এই আলোচনাটা আরেকদিন করব, কিন্তু এটি আসলে আলোচনা করার মতোই বিষয়। আমি সেজন্য তুলে ধরলাম যে এটা আসলে খুবই দুঃখজনক, এবং গত কয়েকদিন আমি যেখানেই যাচ্ছি কথাটা বলছি। কিংবা চাইলে আমরা একদম শেষ ভাগে এই আলোচনাটা কেন শেষ ভাগে আলোচনা করতে পারি, আড়ষ্টতাটা কোথায়, আমরা এই বিষয়টি নিয়ে শেষ ভাগে আলোচনা করতে পারি। কোনো গোষ্ঠীর রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য, নাকি আমরা আমাদের দায়িত্বের জায়গাটা ভুলে গেলাম? রাজনৈতিক দলগুলোকে এর মধ্যে ইনক্লুড করতে হবে, যারা নতুন রাজনৈতিক দল করেছে তাদেরকে ইনক্লুড করতে হবে, জুলাইয়ের আন্দোলনের অংশগ্রহণকারীদের ইনক্লুড করতে হবে। কেন এমন ছিল, এই প্রশ্নের উত্তরটা কিন্তু খোঁজা আমরা দরকার। এই সাকিব আনোয়ার মনে থাকবে নিশ্চয়ই, আমরা শেষ ভাগে এইটা নিয়ে আমরা আরো আলোচনা এটা খুবই করব। দুঃখজনক। আসি আজকের যে আলোচনাটা, আমি যদি ঠিক আপনার প্রশ্নটা ভুলে না যাই, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 দেখেন আপনি এটি শুরু হবে, এবং এর মাধ্যমে কি আসলে কি নির্বাচন করার মতো পরিস্থিতি আছে? আইন শৃঙ্খলা কয়েকটা উদাহরণ আপনাকে দেই। আপনি যখন সাকিব সাহেবের সাথে কথা বলছিলেন, আমি চেষ্টা করছিলাম যে কোন দিকে যাব সেটা একটু নির্ধারণ করার জন্য। আপনি যদি গণ অভ্যুত্থান পরবর্তী পৃথিবীর রাজনৈতিক ইতিহাস দেখেন, যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে আবার গেছে, এখানে সবসময় আমরা বলি যে ট্রেডিশনাল সিকিউরিটির সাথে নন ট্রেডিশনাল সিকিউরিটির একটা যোগসূত্র স্থাপন করতে হয়। কয়েকটা উদাহরণ আপনাকে দিই। আরব বসন্তের কথা আমরা সবাই বলি, তিউনিসিয়ার উদাহরণ আসে, বেনিয়ামিন যখন পালিয়ে গেল, তারপরে বেন আলী যখন পালিয়ে গেল, তখন যেটা হলো যে তিউনিসিয়াতে একটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কনসেনসাস ডেভেলপ করা খুব কঠিন হচ্ছিল, এবং তখন তিউনিসিয়া ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট নামে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়, যেখানে শ্রমিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সবাই ছিল। এবং আপনাদের খেয়াল থাকে, এবং 14তে তারা একটা ভোট করে এবং একটা নতুন সংবিধানের দিকেও যায়, এবং পরবর্তীতে এই অর্গানাইজেশনটি কিন্তু, এই প্ল্যাটফর্মটি পরবর্তীতে অর্গানাইজেশন নোবেল প্রাইজ পেয়েছিল। তার মানে এই ধরনের আপরাইজিংয়ের পরে এরকম সিচুয়েশন তৈরি হয়, এবং যেখানে আপনার নন ট্রেডিশনাল সিকিউরিটির একটা বড় রোল প্লে করার সুযোগ থাকে। দ্বিতীয় আরেকটা উদাহরণ আপনাকে আমি দিই, অনেকগুলো উদাহরণ দেওয়া যাবে, এটা রুয়ান্ডার বলতে পারি, আফ্রিকা বলতে পারি, এখন যেটা রেলেভেন্ট মনে হচ্ছে আমার কাছে, যে আপনি ইউক্রেনে যখন ইউরোমাদাইন যেটা আমরা বলি, যে ইউরোপে থেকে বেরিয়ে আসার বা প্রভাব থেকে ও তাদের যুক্ত হওয়া রাশিয়া থেকে বেরিয়ে ইউরোপের দিকে, এবং নামটা যদি আমার ঠিক মনে থাকে, যে ইউনুকোভিচ ওই সময় দায়িত্বে ছিলেন, যার বিরুদ্ধে আন্দোলন হলো, এবং তখন দুটো কাজ করা হয়েছিল। পুলিশ বাহিনীর সংস্কার যখন করা হয়, যারা গণ অভ্যুত্থানের পক্ষের পার্টিকুলারলি শিক্ষার্থী ছিল বা তরুণরা ছিল, তাদেরকে পুলিশ বাহিনীতে আনা হয়, যেন ওই পুলিশ বাহিনীর কনফিডেন্স রেস্টোর করা যায় এবং পুলিশ যেন সঠিকভাবে দায়িত্বটা পালন করতে পারে। এবং সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ এইসব দেশের পুলিশ বাহিনীর ইয়ানুকোভিচ, আপনি গুগল করে ফেলছেন, তাহলে মোটামুটি আমি ঠিক আছি আর কি। তো দ্বিতীয় হচ্ছে যে আপনার 2014তে ইলেকশনের পরে, তখন 2010 থেকে 2014, হ্যাঁ 14তে যখন ইলেকশনের পরে একটা লই করা হলো, গভর্নমেন্ট ক্লিনিং ল, এরকম একটা ল করা হয়েছিল। অর্থাৎ যারা ওই সময় এই আমলারা বা সরকারের বিভিন্ন পর্যায়ে যারা ওই সময় প্রশাসনে ছিল, তাদেরকে হয় অপসারণ করা হয়েছে, নাইলে শাস্তি দেওয়া হয়েছে। ন্যূনতম যেটা ছিল, যারা চিহ্নিত হয়েছিল তাদেরকে 10 বছর প্রশাসন থেকে দূরে রাখা হয়েছিল। এখন যে কথাটা, এই প্রেক্ষাপটটা এই জন্য দিলাম যে আপনি আইন শৃঙ্খলা রক্ষার কথা আপনি বলছেন, যে গভর্নমেন্ট পুলিশ বাহিনী যে রিফর্মের কথা আমরা শুনলাম, এই পোশাকের একটা পরিবর্তন সেটিও পুরোপুরি হয়নি, তাদেরকে মানসিকভাবে চাঙ্গা করা সেটিও যেমন হয়নি, আবার পুলিশ বাহিনী পুনর্গঠন হয়নি। দ্বিতীয় আসি আমি, যে আপনি আমলাতন্ত্রের মধ্যে যারা বসে আছে
তাদেরকে আপনি, আমার মনে হয় না কোনো উদাহরণ কি তৈরি হয়েছে যারা সচিবালয়ে ছিলেন, গভর্নমেন্টের বিভিন্ন পর্যায়ে ছিলেন, নামমাত্র 18 জন ডিসি বোধহয় চেঞ্জ হয়েছে যারা বিভিন্ন সময় নির্বাচন পরিচালনার দায়িত্ব ছিল বিভিন্ন নির্বাচনগুলোতে। তার মানে আপনি স্ট্রাকচারাল রিফর্মটা কিন্তু করেননি, এটা হচ্ছে আমার প্রথম সাবমিশন। তা আপনি স্ট্রাকচারাল রিফর্ম করলেন না, আপনি তার আউটপুটটা কীভাবে এক্সপেক্ট করেন? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি, আমি বারবার একটু আগে যে কথাটা বললাম যে আপনি এই ধরনের আপরাইজিংয়ের পরে বা এই ধরনের অভ্যুত্থানের পরে নন ট্র্যাডিশনাল সিকিউরিটির সঙ্গে ট্র্যাডিশনাল সিকিউরিটির সঙ্গে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি যুক্ত করতে হয়। আমি যেটা আপনাকে এই 3 উদাহরণটা দিলাম, তাহলে আপনি সেটা কি করেছেন? আপনি সেটাও করেননি। আরও একটা জিনিস দেখেন যে আমাদের গ্রাম পুলিশের স্ট্রাকচার একটা ছিল, আবার কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আমরা এখানে চেষ্টা করেছিলাম। আপনি কিন্তু দেখেন কয়েকদিন ট্রাফিক যখন ছিল না 5-6-7, আমি বলছি না ট্রাফিকে শিক্ষার্থীদের ব্যবহারটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু আমাদের এখানে বিএনসিসি আছে, আমাদের রোভার স্কাউট আছে, কোনো না কোনো ফর্মে এই ফোর্সগুলোকে আপনি ব্যবহার করতে পারতেন আপনার আইন শৃঙ্খলা আমি স্থিতিশীলতা। আপনার ওই কথাটার একটা কাউন্টার প্রশ্ন না, এমনি বললাম এই যে স্ট্রাকচারাল যেটি বললেন যে স্ট্রাকচারাল চেঞ্জ দরকার হয়, এই স্ট্রাকচারাল চেঞ্জ আমি যদি বলি, অনেকেই কিন্তু বলেছেন এই স্ট্রাকচারাল চেঞ্জগুলো করা যাচ্ছে না বিএনপি বা জামাত ইসলামী বড় রাজনৈতিক দলগুলোর জন্য, যারা ফেলে যাওয়া যে যে দলটি আগে ছিল সেই দলের সবাইকে তো আর আপনি দেশ থেকে বের করে দিতে পারেননি, বা আর সবাই কীভাবে এই জায়গা থেকে এক ধরনের ডিনিউট্রালাইজেশন প্রসেস এই দলগুলোই করেছে, বরঞ্চ এনসিপি বা বৈষম্য বিরোধীদের অন্যরা এরা অনেক দিন পর্যন্ত এই দিকে কঠোর মনোভাব রাখলেও শেষ পর্যন্ত তারা নরম হতে বাধ্য হয়েছে বড় দলগুলোর চাপে। না, মোটা দাগে পুরো আর্গুমেন্টটা আমি নিতে নারাজ, বাট কিছু অংশে অথবা এটা সত্য, কিন্তু যাদেরকে জামাত নিল না বা তাদের লোক বলে চিহ্নিত করলো না, বা বিএনপি যাদেরকে মনে করে না তাদের লোক, যারা আসলেই ফেসিজমের সঙ্গে সরাসরি জড়িত, প্রমোট করেছে, গভর্নমেন্টকে থিতু হতে সাহায্য করেছে, যারা বিনা নির্বাচনে দায়িত্ব ছিল বা দায়িত্ব নিয়েছিল বা তথাকথিত নির্বাচনের মাধ্যমে, সেই অংশটা তো রয়ে গেছে। আপনি তো তার কোনো ধরনের কোনো রিফর্মে যাননি, আপনি গেছেন যাননি, এবং বলা হচ্ছিল যে দেশ চলবে কিনা, আমাদের পুলিশের সংখ্যা কম, আপনি পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ কতটুকু হয়েছে সেটাও তো হয়নি। এখন আপনি বলছেন যে আপনি ডেভেল হান্ট 2 করবেন, তা আপনি 1-এ করে যে তথ্য উনি তুলে ধরলেন, আমি তো আর তুলে ধরতে চাই না, প্রতিদিনের অবস্থানে সুন্দর করে তুলে ধরেছে, দ্বিতীয়টা হবে না, বরং যে জায়গাটায় গুরুত্ব দেওয়া দরকার, বা হাদির কেসটাকে যদি আমরা সামনে নিই, আমি 3টা জিনিস হাইলাইট করতে চাই। 1 নম্বর হচ্ছে যে এটা বলে দেয় যে আপনার নিরাপত্তা ব্যবস্থা সঠিক নেই, ট্র্যাডিশনাল এবং নন ট্র্যাডিশনাল সিস্টেমটা আপনি যোগ করতে পারেননি। আপনি রাজনীতিবিদদের যেগুলো আমাদের যে কথাটা বললাম, স্কুল কলেজ স্কাউট বা যারা অন্য অন্য কমিউনিটি পুলিশ, সেটাকে যুক্ত করতে পারেননি, আপনি সামাজিক সংগঠনকে যুক্ত করতে পারেননি, আপনি মসজিদের ইমামকে যুক্ত করতে পারেননি, ক্লাবের প্রেসিডেন্টকে যুক্ত করতে পারেননি, তাহলে আপনার নন ট্র্যাডিশনাল সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে পারতেন। 2টো উদাহরণ আপনাকে আমি দিই। একটা হচ্ছে ঘানাতে, ইয়ারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না স্পেসিফিক, ঘানাতে তারা একটা সিস্টেম চালু করেছিল যখন এই আপরাইজিংয়ের পরে, আমি সালটা ভুলে গেলাম, সেটা হচ্ছে যে ঘানা আকরা অ্যাকর্ড বলতো, অর্থাৎ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় একটা ডকুমেন্ট সাইন করতো এবং সবাই বলতো যে আমি আমার এলাকার নির্বাচনী পরিবেশ বজায় রাখবো, আমাদের এখানে নিরাপত্তার দায়িত্ব আমাদের, আমরা সহযোগী সংগঠন হিসেবে কাজ করব। কেনিয়া হ্যাজ অ্যাপ্লাইড দিস সেম মডেল, এবং সেখানেও আমাদের দেশে যদি শান্তিরক্ষা বাহিনীটা একটা নেগেটিভ টার্ম, তারাও কিন্তু সফল হয়েছিল নন ট্র্যাডিশনাল সিকিউরিটি সিস্টেমটাকে যুক্ত করার ক্ষেত্রে। আমি যেটা হাদির ঘটনাটা বললাম, আমি শেষ করি, দ্বিতীয় একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে এই যে হাদির ঘটনাটা ঘটলো, আমরা দেখছি এক ধরনের প্রতিপক্ষকে দায় দেওয়ার একটা সংস্কৃতি দেখলাম, এবং খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক হচ্ছে যে মির্জা আব্বাস সাহেব যখন দেখতে গেলেন হাসপাতালে, যে স্লোগান এবং যে ভাষা, যে উচ্ছৃঙ্খলতা আমরা দেখেছি, এটা তো কোনোভাবে অন্তত হাসপাতালে নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। তাহলে এই যে প্রতিপক্ষকে যখন আপনি দায় দিচ্ছেন, তাহলে বিপ্লবের পক্ষে খুবই শান্ত থেকেছেন এবং অত্যন্ত অভিজ্ঞ একজন রাজনীতিবিদের যেটা করা হচ্ছে সেটার উনি পরিচয়টা দিয়েছেন। তৃতীয় আরেকটা জিনিস বলি, এখন এই যে নিরাপত্তার কথাটা আমরা আলোচনা করলাম, আমরা প্রতিপক্ষকে দায় দেওয়ার কথা বললাম, আসবো এই কথাতে, আমাদের একটু বিরতিতে যেতে হবে। সাকিব আনোয়ার, আপনার কাছে এই একই প্রশ্ন থাকলো যে আসলে এই স্ট্রাকচারাল চেঞ্জ যেটার কথা বলতে চাইছিলেন আব্দুল আল মামুন, সেটা আসলে কেন সম্ভব হয়নি, না আদৌ সম্ভব হয়েছে কিনা? আর উনি একটা ভালো কথা বলেছেন যে ট্র্যাডিশনাল ফোর্স অ্যান্ড নন ট্র্যাডিশনাল ফোর্স,
সেই দুটোকে এক করা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিটের বিরতি নিচ্ছি, ফিরবো অল্প কিছুক্ষণ পরেই। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আব্দুল আল মামুন যে কথাটি বলছিলেন, সাকিব আনোয়ার আপনার কাছে আসছি। ইলেকশন নির্বাচনের যে এক ধরনের ঝুঁকি থাকবে এটি নিয়ে কথা বলছিলেনই। যেমন আজকেও তারেক রহমান বলেছেন যে এক ধরনের আজকেও যে এই ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অনেকে বসে আছে এবং এই ধরনের পরিস্থিতি তৈরি করা হবে। এবং প্রথম দিকে এক ধরনের কথা উঠেছিল যে ঢাকা 8 আসনে যেহেতু মির্জা আব্বাস আছেন, সেখানে যেটা সাধারণত হয় যে এক প্রতিপক্ষ, আর যদিও ঠিক এই মুহূর্তে এটি আর আলোচনার মধ্যে নাই, তাহলে কারা কি কারণে কিসের জন্য এই 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 ঘটনা আসলো, এরকম হতে পারে আপনার কি মনে হয়? আপনি তরুণ তো অবশ্যই, এই জুলাই আন্দোলন পুরোটার সময় আপনারা মাঠে ছিলেন, এই মুহূর্তে কাদের এত সাহস হলো বা কাদের এত কনস্পিরেসির কথা চিন্তা হলো যে ওসমান হাদিকে গুলি করে সরিয়ে দেওয়া যোগ? না, এখন তো মানে ওই ব্লেম করার যে ব্যাপারটা, সেখান থেকে অনেকটাই আসলে পক্ষগুলো সরে এসছে। শুরুতেই কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখেছিলাম যে একটা বিশেষ করে ডাকসুর ভিপি, যিনি একটা ছাত্র সংগঠনের সাথে জড়িত, ইসলামী ছাত্র সংগঠনের, তিনি ফেসবুকে একটা পোস্ট করেছিলেন এবং সেখানে সরাসরি ইঙ্গিত ছিল আরেকটি রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এক ধরনের ইঙ্গিত ছিল। যদিও পরবর্তীতে তিনি আবার তার অবস্থান থেকে সরে এসছেন। এমনকি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানেও এক ধরনের ইঙ্গিত কিন্তু ছিল যে নতুন করে কোনো ফ্যাসিজম যদি আবার মাথাচাড়া দিতে চায়, নতুন করে কোনো ফ্যাসিজম, দ্যাট মিনস পতিত ফ্যাসিজমের কথা তিনি বলছেন না, তিনি নতুন করে কোনো ফ্যাসিজম যদি মাথাচাড়া দিতে চায় তাহলে বাংলাদেশের জনগণ সেটা প্রতিহত করবে, এই ধরনের একটা বক্তব্য ছিল। তার এক ধরনের ইঙ্গিত করা প্রতিপক্ষ, যেহেতু সামনে নির্বাচন, আর রাজনৈতিকভাবে আপনি প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য আপনার বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে, ইঙ্গিতের মধ্য দিয়ে আপনি তাকে তার উপরে দায় চাপানোর চেষ্টা করেন। সেই একটা চেষ্টা কিন্তু এই ঘটনাকেও, হাদির উপরে হামলা এরকম একটা ন্যাক্কারজনক ঘটনার কেন্দ্র করে হয়েছে। আপনি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নিয়ে বলছিলেন। দেখেন, ডেভিল হান্ট ফেজ 2 মানে তো প্রথমে ফেজ 1 একটা গেছে, তারপরে এতদিন আর এই ডেভিল হান্ট চলে নাই। সেটা তো সরকার যেহেতু নতুন করে ফেজ 2 বলছে, সেটা বন্ধ হয়েছিল, সেটা কি কেউ বলেছিল? সেটা তো কেউ বলে নাই। ওইটাই বলছি যে তার আজকের এই ফেজ 2 বলার মধ্য দিয়ে বুঝতে পারলাম যে ফেজ 1 কোনো এক সময় বন্ধ হয়ে গেছে, নতুন করে এই কারণে ফেজ 2 তারা চালু করলো। এখন ফেজ 2 শুরু হতে একজন ওসমান হাদিকে মৃত্যুর সাথে পাঞ্জা দিতে হচ্ছে। তাহলে এই ফেজ 2 থেকে আমরা আসলে কি পেতে পারি সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে ফেজ 3 শুরু হবার জন্য আবার হয়তোবা কোনো একজন ওসমান হাদিকে এভাবে এভার কেয়ার কিংবা ঢাকা মেডিকেলে হয়তোবা সিসিউতে থাকতে হবে, জীবন মৃত্যুর সাথে তিনি হয়তো পাঞ্জা লড়বেন। তখনই হয়তো আবার সরকারের টনক নড়বে, তখন আবার ফেজ 3 শুরু হবে। আমি একটু মামুন ভাইয়ের দু একটা বিষয়ের সাথে একটু বিনয়ের সাথে একটু দ্বিমত করি। যেমন নন ট্র্যাডিশনাল সিকিউরিটি সিস্টেম আসলে সবসময় খুব ভালো কিছু বয়ে আনে এমনটা না। হয়তো কোথাও কোথাও এটা কাজ করেছে, আবার এমন অনেক উদাহরণ আছে, আমাদের দেশেই একটা উদাহরণ আছে। আমরা মুক্তিযুদ্ধের ঠিক পরপরই রক্ষী বাহিনী একটা বিষয় তো আমরা দেখেছিলাম, সেখানেও কিন্তু একটা নন ট্র্যাডিশনাল সিকিউরিটি ফোর্স বা সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করার একটা বয়ান সামনে আনা হয়েছিল। রক্ষী বাহিনীকে কি নন ট্র্যাডিশনাল সিকিউরিটি ফোর্স বলবেন? তাদের হাতে কিন্তু সব ধরনের অস্ত্র তুলে দেওয়া হয়েছিল এবং এটি এক ধরনের বাহিনী ছিল এবং অধ্যাদেশ জারি করে একটা বাহিনী। ওটাই বলছি, নন ট্র্যাডিশনাল এই কারণে বলছি, ধরেন আপনি প্যারালাল ফোর্স, আপনি ধরেন আপনার সেনাবাহিনী আছে, তারপরেও আপনি অস্ত্র, ওটাই তো বলছি যে আপনি অস্ত্র তুলে দিচ্ছেন তার হাতে, আপনি অনেকগুলো ক্ষমতা তুলে দিচ্ছেন, অনেক কিছু করার সুযোগ তার হাতে আছে।
এমনকি দায় মুক্তির অনেকগুলো বিষয় রয়ে গেছে। এই ধরনের কোনো কিছু দিয়ে যখন আপনি আরেকটা নন ট্র্যাডিশনাল কোনো একটা কিছু দাঁড় করেন, তখন সেটার ফলাফল খুব একটা ভালো হয় না অনেক সময়। যেমন ওটা না, মানে আমি যেটা বলছি যে শান্তি রক্ষার জন্য অস্ত্রের ব্যবহারের কথা বলি, সামাজিক যে সামাজিক যোগাযোগ সেটার কথা বলছি। মানে ওটা ওই ব্যাপারটা নিয়ে তো আমরা আসলে শুরু থেকেই বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত করতে পারেননি আসলে। এটা তো সরকার শুরু থেকে যদি চাইতো তাহলে এগুলো করা যেত, কিন্তু সেটা আসলে করার চেষ্টা করা হয় নাই। আর আমি আপনার একটা পয়েন্ট একটু ধরি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বিএনপি এবং জামাত বড় রাজনৈতিক দলগুলো এই যে যারা আমি বলছিলাম না, অনেকে মনে করেন, হ্যাঁ প্রশাসনে আপনি বলছিলেন, আপনার কথা বলছি না, মানে আপনি উল্লেখ করলেন তো বিএনপি জামাত তারা হয়তো প্রশাসনে এই রদবদলগুলো চায়নি, এই কারণে আসলে তারা রয়ে গেছে। কিন্তু নতুন রাজনৈতিক দল মানে এনসিপি, কিংবা তখন এনসিপি গঠন হয় নাই, শুরুর দিকের কথা বলছি, এনসিপি তো অনেক পরে এসে গঠিত হলো। তার আগে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নেতৃত্ব গড়ে উঠেছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা শুরুতে তারা অনেক রিজিড ছিল আপনি বলছিলেন। কিন্তু একটা কথা নিশ্চয়ই আমাদের মনে আছে, ঠিক অভ্যুত্থানের পরপরই মানে আগস্ট মাসে অনেক ঘটনা ঘটেছে যেগুলো কিন্তু গণমাধ্যমে এসছে। যেমন আপনার সচিবালয়ে সারা রাত ধরে বসে থেকে আপনার সেখানে ডিসি পরিবর্তন হয়েছে, ডিসিদের নাম সংযুক্ত হয়েছে, ওখান থেকে কাটা গেছে, ওখানে অনেক টাকা পয়সার লেনদেনও হয়েছে, এবং এই ঘটনাগুলো ঘটেছে কিন্তু ঠিক এই অভ্যুত্থানের আমরা মহানায়ক যাদেরকে বলি বা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের কতিপয়, সবাই তো আসলে ওই সুযোগটা নেয় না, কিছু মানে ওই কতিপয় নেতারা ওর ভেতর দিয়ে যারা উঠে এসেছিল তারা কিন্তু এই সুযোগগুলো নিয়েছিল সে সময়। ফলে এই যে কিছু করা গেল না, এটার জন্য আসলে যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপরেই আসলে দায় চাপানো হয়, সেটাও আসলে ঠিক হবে না। আসলে রাজনৈতিক দলগুলোর এখানে তারা চাইলেই যে আসলে অনেক কিছু করতে পারতো, ব্যাপারটা সেরকম না। সরকার যদি কোনো একটা উদ্যোগ নেয় তাহলে সেটা খুব সহজে করা যেত। যে বিরতির সময় আপনি যেটার কথা বলছিলেন যে জাতীয় ঐকমত্য কমিশন নামে একটা কমিশন গঠন করে, সেখানে আমরা প্রায় 4 মাস ধরে এতগুলো রাজনৈতিক দল দিনের পর দিন একদম অফিস করেছি আমরা, সকাল 11টা থেকে শুরু করে কোনোদিন রাত 11:30 বেজেছে, আমরা তো সেখানে বসছি, কারণ সরকার উদ্যোগ নিয়েছিল বলে সবগুলো রাজনৈতিক দল একই ছাদের নিচে পরস্পর বিরোধী পক্ষ তারা পাশাপাশি সোফায় বসে তারা কথা বলেছে, আলোচনা করেছিলাম আমরা এই সব কিছুর মধ্য দিয়ে। আর যাই হোক, জুলাই সনদটা তো তৈরি করতে পেরেছি, জুলাই সনদ দিয়ে নানান আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা একটা সনদ তো তৈরি করতে পেরেছি। তার মানে সরকার যদি চাইতো তাহলে এই উদ্যোগগুলো নেওয়া যেত এবং আমরা হয়তোবা আজকের এই অবস্থা পর্যন্ত আসতাম না। এখন আর একটা বিষয় ঠিক যে এই পরিস্থিতিতে যে আসলে আমরা আসবো, সরকার হয়তো সেটা বুঝতে পারেনি। দ্বিতীয় বিষয় হলো যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে বা যারা সরকার চালাচ্ছে, একটা কথা বলি, সরকারকে কি রাজনৈতিক দলগুলো পরামর্শ দিয়েছিল বা পরামর্শ দিয়েছিল সরকার নেয়নি, নাকি না সরকার নিজেও এটি নিয়ে ভাবেনি? না, আমি তো আগের দফায় যখন কথা বলছিলাম তখনই একটা কথা উল্লেখ করেছিলাম যে আপনার শুরু থেকে এখন পর্যন্ত যেটা হচ্ছে, কখনো যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসলে সরকারের সামনে চলে আসে, তখন আমরা দেখি যে তারা রাজনৈতিক দলগুলোকে ডাকে এবং বৈঠকগুলো হয় অনেকটা ফর্মাল বৈঠক। প্রথমে 3টা রাজনৈতিক দল যায়, এরপরে হয়তো অন্যান্য রাজনৈতিক দল 6টা, তার সাথে তারপরের ফেজ হয়তো 8টা, এভাবে যায়। এর মধ্য দিয়ে আসলে গঠনমূলক কোনো কিছু বের হয়ে আসার সুযোগটা থাকে। আপনার কথাটা বলুন আব্দুল মামুন, আপনার কাছে জানতে চাই যে সরকারকে কি কোনো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছিল নিরাপত্তার বিষয়ে, একদম সুনির্দিষ্টভাবে নিরাপত্তার বিষয়ে, যে এইভাবে এগোলে এই কনভেনশনাল যে নিরাপত্তা বাহিনী আমাদের আছে, পুলিশ, র্যাব, এরা আবারও কার্যকর হবে? কারণ সেনা দিয়ে কিন্তু আপনি সাধারণ যে পুলিশের কাজ এটি করতে পারবেন না, এবং সর্বোচ্চ সময় আমাদের সেনাবাহিনী আউট অফ দ্য ব্যারাক। সেনাবাহিনীকে প্রতিদিন অনুশীলন করতে হয়, কারণ সেনাবাহিনী তৈরি করা হয়েছে অন্য একটি কাজের জন্য, সুনির্দিষ্ট অন্য কাজের জন্য, এই সাধারণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য না। তো যাই হোক, এটা আপনিও জানেন। কিন্তু সরকারকে কি কোনো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছিল বা সরকার ডেকেছিল কখনো, নাকি সরকারকে পরামর্শ দিতে গিয়েছিল সরকার নেয়নি, এরকম? না, মানে একটা জিনিস আমি যেতে চাইলাম যে সরকারকে আমরা দায় দিচ্ছি, সরকারকে দায় দেওয়াটা খুব সহজ, কারণ সরকার একটা বড় সিনক্রোনাইজেশন সেই জায়গা থেকে সরকারকে কি পরামর্শ দেওয়া হয়েছিল? না, পরামর্শ না, আমি সরকারকে জাস্টিফাইও করতে চাচ্ছি না। স্পেসিফিক ধরেন আমি একাডেমিক্যালি কথা বলছি, তো রাজনীতিবিদরা একাডেমিক্যালি কথাটা বলবে না, এটা তাদের ন্যারেটিভ ভাষাটা ডিফারেন্ট, সেই ভাষায় কথা বলবে। বাট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তো বারবার বলা হয়েছে, এই নতুন করে হাদির ঘটনার পরেও বলা হচ্ছে যে
আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে হবে, উন্নত করতে হবে, আমাদের দিক থেকে সমস্ত সহযোগিতা আমরা দেব। এবং আরও একটা জিনিস ঠিক, আমি আক্ষেপের জায়গাটা বুঝি, 3 দলকে ডাকলো পরে অন্যকে ডাকছে, অথবা সবাইকে ডেকে কথা বললে ভালো হতো, কিন্তু ডেকে যে একটা প্রচ্ছদ তৈরি করা বা ছবি একটা তৈরি করা বা মিডিয়াতে আসা, এটাও ভালো দিক। কিন্তু যেটা আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এই ধরনের ক্রাইসিসে সবসময় ডাকা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, একই ফ্রেমে বন্দি করা হচ্ছে, কিন্তু সেখান থেকে লার্নিংটা হচ্ছে না বা কোঅর্ডিনেশনটা হচ্ছে না। আপনি বললেন যে সরকার তো সব কিছু করবে না, কিন্তু কোঅর্ডিনেশনের দায়িত্ব তো সরকারের। স্ট্রাকচারাল চেঞ্জের কথা আমি বললাম, সেটা তো সরকারের। আবার দেখেন যে আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে আপনার একাডেমিক্যালি আমি কথা বলছি, তা আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার একটা সরকার। আমি যে উদাহরণগুলো দিচ্ছি, হয়তোবা সাকিব ভাই যেটা বললো যে হয়তোবা প্রত্যেকটা উদাহরণ এটা অ্যাপ্লাই করবার, শান্তি রক্ষী বাহিনীর সঙ্গে এটার কোনো আসলে আমি ওইদিকে যাইনি, ওটা ডিফারেন্ট ডাইমেনশন, এটা ডিফারেন্ট ডাইমেনশন। তা আপনি কেসগুলো দেখবেন না যে কোন দেশে কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আপনি রিসার্চ করবেন না, আপনি আপনার নিরাপদ আরেকটা বাক্য শেষ করিনি শান্ত ভাই, এটা শেষ করিনি। তা আপনি প্রশ্নটা খুব ইন্টারেস্টিং যে আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলছি, সমাধানও তো করতে হবে। তা আপনি সেই রিসার্চটা করবেন না? আপনার পুলিশ বাহিনী আছে না, আপনার আর্মি আছে না, বা আপনার গোয়েন্দা সংস্থা আছে না, তারা দেখবে না যে এরকম মানে যেটা হচ্ছে, আপনি একটা অ্যাবনর্মাল সিচুয়েশনকে নর্মাল আইন শৃঙ্খলা রক্ষা করার যে ধারা পদ্ধতি বা তার যে কার্যকরণ সেইভাবে দেখার চেষ্টা করছে, ওইটা তো হচ্ছে না। মব নামে কোনো শব্দ ডিকশনারিতে থাকলেও প্রয়োগিক দিক ছিল না। ভাষার ব্যবহারের ক্ষেত্রে শালীনতা অশালীনতার ঊর্ধ্বে চলে গেছি আমরা। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, এআই, এই সব কিছু তো আপনি যখন দায়িত্বটা নিয়েছেন, আপনি এখন কিন্তু কম সময় একটা গভর্নমেন্ট ইলেকশন করে থাকে কোন কোন দেশে 4 বছর মাত্র। একটা বাক্য বলি, দুইজনের জন্যই একটা বাক্য বলি। অনেকেই মনে করেন যে, আবারও বলছি, সরকারকে জাস্টিফাই করছি না, অনেকেই মনে করেন যে এই সরকারের পেছনে তো বিপ্লবী শক্তি ছিলই, যেটাকে সে কাজে লাগাতে পারেনি, কিন্তু এর পরে যে শক্তিটা ছিল সেটি হলো সেনাবাহিনী। তো কখনো কখনো এই সরকার দুর্বল হওয়ার পিছনে সেনাবাহিনীর আগ্রহ অনাগ্রহ এগুলো নিয়ে অনেকে অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করতে পারে। আমি জানি না এটা কি ঠিক না, বরং আমি উল্টো করে বলবো। আমি সেনাবাহিনীর প্রতি আমি বরং উল্টো করে বলি, রেসপেক্ট রাখছি দুটো কারণে। একটা হচ্ছে যে আমি সবসময় সহযোগিতা দেখেছি। আমি কিন্তু বলছি যে অনেকেই বলার চেষ্টা করে সেনাবাহিনী সম্পর্কে নানান ভাবে এবং প্ররোচিতও করা হয়েছিল। ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল ওয়াকারুজ্জামানকে, সেনাবাহিনীকে, বরং সেই জায়গাটা দুই ভাবে। একটা হচ্ছে তারা সহযোগিতাও করেছে যখনই চেয়েছে বা সবসময় মাঠেও ছিল। দ্বিতীয় হচ্ছে যে সুযোগ হয়তোবা সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কিন্তু ছিল নানান সময়। তারা প্রথম থেকেই বলেছে আমরা গণতান্ত্রিক উত্তরণ চাই, এবং সেই জায়গাটাতে সেনাবাহিনী আছে। সেই দিক দিয়ে তো সেনাবাহিনী অবশ্যই ট্রিমেন্ডাস কাজ করেছে। সবচেয়ে বড় কথা হলো যে যেভাবে তাদেরকে প্রভোক করা হয়েছে, সেখান থেকে তারা ধৈর্যের সঙ্গে সংবরণ করেছে, এবং সেনাবাহিনী আসলে দেশপ্রেমিক সেনাবাহিনী যেভাবে কাজ করে সেভাবেই কাজ করছে। এবং বরং আমি বলবো তাদের যে পোটেনশিয়ালটা, প্রশ্নটা ওই জায়গাটা সম্ভবত আপনাদের, তাদের যে পোটেনশিয়ালটা আরো সমন্বয় তৈরি করে নিবিড়ভাবে যুক্ত হয়ে, সেটা হয়তো সরকার নিতে পারেনি। যেভাবে আমি যে ক্রিয়েটিভিটির কথাগুলো বলছি, দেখেন গত কয়েকদিন আগে নির্বাচন কমিশন ওরাও গেছেন, আমাদের সুশীল সমাজের নাগরিকদের সমাজ বলি, সুশীল সমাজ শব্দটা না বলি, ওখানেও কিন্তু আমি এই কথাগুলো বলে এসেছি যে আপনারা একটা আপনিও তো সেই সমাজে আমি নিজে গেছি ওখানে, ওনারা ডেকেছিলেন, আই ওয়াজ দেয়ার, আমি ওখানে গিয়েই কথা বলেছি এবং নির্বাচন কমিশনাররা ছিলেন। আমি এআই, ডিসইনফরমেশন, বিরতিতে যাব একটু, এইটা বলি, আমি ওখানে কথাটা তুলে ধরেছি, বোধহয় 14, 15, 16 এই তিনটাতে আইন শৃঙ্খলার কথাটা এসছে, তাদের যে কর্মপরিকল্পনা। এবং সেখানে আমি বলছি যে আপনারা একটা ভিন্ন সময়, সাধারণ সময়, অস্বাভাবিক সময়ে স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, যেটা করতে পারেন না, এবং আমি কিছু সাজেশনও দিয়ে আসলাম। এখন সরকারের জন্য সেম, এখানেও কিন্তু শিক্ষা। আমি আপনার কাছে বলে যাই যে ট্রেডিশনাল সিকিউরিটির মাধ্যমে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, যদি রাজনৈতিক দলগুলোর সাথে সংযোগ বাড়ানো না যায়, আমাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট না হয়, সামাজিক সংগঠন যুক্ত না হয়, তাহলে কিন্তু নির্বাচন কঠিন হয়ে যাবে। দুঃখজনক হবে যে আজকে বলা হচ্ছে যে হাদির ঘটনার পরে যে আপনি অস্ত্র দিয়ে পাহারা দিবেন, যেটা আফগানিস্তানে, পাকিস্তানের মতো দেশে হয়। প্রয়োজনে সেটা আমরা করব। বিরতিতে দেব। সাকিব আনোয়ার, আপনার এই সম্পর্কে কোনো বক্তব্য থাকলে আমরা বিরতির পরে শুনবো। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সাকিব বানোয়ার, আপনার যে প্রসঙ্গটি আমরা কথা বলছিলাম, সেই প্রসঙ্গে যদি আপনার কোনো বক্তব্য থাকলে বলতে পারেন, না হলে আমরা অন্য প্রসঙ্গে যাব। সেনাবাহিনী সম্পর্কে যে বিষয়টা আব্দুল আল মামুন ভাই বললেন,
এটা তো মানে নিঃসন্দেহে সেনাবাহিনী যথেষ্ট সহযোগিতা করেছে সরকারকে, এবং বরঞ্চ সরকারি সেনাপ্রধান- কানেক্ট হতে পারেনি এরকম। সরকার আসলে যে সকল জায়গায় তার প্রয়োজন পড়েছে ততটুকু আসলে সে গ্রহণ করেছে। সরকার মানে ওই যেটা আমি আগেরবার বলছিলাম যে এটা তো আসলে ট্র্যাডিশনাল সরকার না, এবং এর তো রাজনীতিবিদ না যারা এখন সরকার চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে। ফলে রাষ্ট্র পরিচালনায় তাদের মানে কি ঠিক কিভাবে চালাতে হবে এই জায়গাতে তাদের তো আসলে এটা মানে কমতি এটা থাকবে, কি এটা খুব স্বাভাবিক। বেশি মানা যায়? এর আগেও বাংলাদেশে এরকমের নন পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে না, কেয়ারটেকার গভর্নমেন্টের মতো করে, তারা তো চালিয়েছে খুব। না, আপনার সেটা তো এসছে ধরেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে 3 মাসের জন্য এসছে। আরেকবার যেটা এসেছিল হ্যাঁ, এটা ঠিক যে এইবার আমাদের কনভেনশনাল যে নিরাপত্তা ব্যবস্থা পুরোটাই ভেঙে পড়েছিল, কারণ হ্যাঁ। পুলিশ ছিল এই বিপ্লবে আক্রমণের খুব কেন্দ্রে, এবং পুলিশের উপর গত 15 থেকে 17 বছরে মানুষের ক্ষোভটা ছিল অনেক বেশি। সেইখান থেকে পুলিশ রিফর্ম করাটা অনেক কঠিন হয়েছে, কিন্তু সেই পরামর্শের জায়গাটা এই সরকার 1.5 বছর এই 2.5 বছরের মতো সময়ও কেন করতে পারলো না? পরামর্শের কথা যদি বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মানে প্রায় সবগুলো রাজনৈতিক দল অভ্যুত্থানের ঠিক পরপরই সরকারকে বারবার করে এই কথাটা বলেছে। আমার দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে আমরা দফায় দফায় সরকারকে বলেছি আপনাদের প্রথম কাজ হবে পুলিশ সংস্কার করা এবং পুলিশের মধ্যে কনফিডেন্সটা ফিরিয়ে আনা, এবং এই কনফিডেন্সটা যদি যতদিন আপনি ফিরিয়ে আনতে পারবেন না ততদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যাবে না। কারণ আপনি সেনাবাহিনী দিয়ে আপনি মানে আপনার এই যে সিভিল যে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির যে বিষয়গুলো এগুলো তো আপনি হ্যান্ডেল করতে পারবেন না, কারণ সেনাবাহিনী এইগুলোর জন্য তো আসলে ট্রেন্ড না, এটা তাদের কাজ না। এখন তারা যেটা করছে সেটা তারা সহযোগিতা করার জায়গা থেকে সেটা কাজ করতে পারে, কিন্তু এই কাজগুলো করার জন্যই আসলে পুলিশ বাহিনী তৈরি করা হয়েছে এবং তাদের ট্রেনিংটাই আসলে এমন। ফলে আপনার ওই জায়গাতে হাত দিতে হবে। এটা আমরা একদম ডে 1 থেকে সরকারকে যতবার সরকারের সাথে রাজনৈতিক দলগুলো তো সরকার হাত দিল না কেন মনে হইলো? সরকার আসলে ঠিক হয়তো চেষ্টা করেছে, হয়তো পারে নাই, হতে পারে তারা মনে করেছে এটা এত গুরুত্বপূর্ণ না, সময়ের সাথে সাথে এটা হয়ে যাবে। যে কোনো কারণেই হোক না কেন সরকারের ভেতর থেকে আসলে কি সিদ্ধান্ত কি ডিসিশন হয়েছে তা আমরা জানি না, কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই কনসার্নের কথা বারবার জানানো হয়েছে শুরু থেকে। সবগুলো রাজনৈতিক দলই এই বিষয়টা আমি আব্দুল্লাহ আল মামুনের কাছে আপনার এই প্রশ্নটি নিয়ে আসতে চাই, যেটি সাকিব আনোয়ার বলল যে রাজনৈতিক দলগুলো এই পরামর্শ দিয়েছে যে পুলিশ রিফর্ম করার, তো সরকার কি এটাতে গুরুত্ব দিল না, না সরকার বুঝতে পারলো না, না সরকার আসলে গুছিয়ে উঠতে পারলো না? কি মনে হয় একটা সমন্বয়ের অভাব ছিল। উনি যে কথাটা বললেন, সমন্বয়ের অভাব ছিল না, একটা হচ্ছে যে আপনি অভিজ্ঞতা তো একটা জিনিস দেশ পরিচালনার ক্ষেত্রে, আর একটা হচ্ছে সমন্বয়ের অভাব। এই জন্য বলছি যে আপনি এটা করার জন্য আপনার রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করতে হবে, বা আপনার একটা রিসার্চ উইং থাকবে তার সাথে সমন্বয় করতে হবে। সেই কাজটা সরকার করতে পারেনি। এবং দেখেন, প্রথম দায়িত্ব নেওয়ার পর থেকে এই চ্যালেঞ্জটা ছিল আইন শৃঙ্খলা উন্নতি করা, এবং সেই কার্ভটা একেবারেই সবসময় নিম্নমুখী ছিল তা আমি বলবো না, কঠিনও ছিল সরকারের জন্য। পুলিশ যেভাবে ভেঙে পড়েছিল আমার সেই সিম্প্যাথি আছে, কিন্তু সেই ক্রিয়েটিভিটির জায়গাটা বা প্রোঅ্যাক্টিভ নেসটা কিন্তু আসলে ছিল না। এটা নিয়ে আমার দ্বিমত, আমি নিশ্চয়ই আপনি আমার সঙ্গে করবেন না। শেষ ধাপে দুইজনের কাছেই জানতে চাই, তাহলে কি হবে? নির্বাচন আসতে আসতে কি হবে? নির্বাচন কি আমরা ধরে নেব আদৌ হবে কি হবে না এই প্রশ্নের দিকে যাব, নাকি না নির্বাচন আসতে আসতে এরকম আরো ঘটনা দেখতে হতে পারে আমাদের? আমি উত্তর দেব। হ্যাঁ বলুন। আমরা 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ হবে যে সরকার এই হাদির ঘটনাটার পর, এর আগে চিটাগাংয়ে একটা ঘটনা ঘটেছিল, প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং যেটা আমি বারবার জোর দিলাম যে রাজনৈতিক দলগুলো থেকে সমন্বয় করে এটা প্রার্থী 1200 থেকে 1300 প্রার্থী নিরাপত্তা জোরদার। ভাই, আপনি একটা গানম্যান দেন না, আপনি কেন বলছেন? আমি 1200 জন গানম্যান? হ্যাঁ, 1200 জন গানম্যান আপনি দিবেন। আপনার এই প্রক্রিয়ায় একটি দল যারা এই একেবারে আস্থা করে চলে গেছে, তারা তাদের অর্থ আছে, কর্মী আছে, তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রের বিপক্ষে 15 বছর অবস্থান নিয়েছে। এখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের ভবিষ্যতের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই মেসেজটা আপনাকে বুঝতে হবে। হাদির ঘটনায় যাকে সন্দেহ করা হচ্ছে, এবং সে যদি সত্যি সত্যি সেটা হয়, এই ঘটনায় আপনাকে সেই নতুন করে ভাবার বিষয়টা ভাবতে হবে। আপনি ট্রেডিশনাল সেটআপে আবার আছেন। আমি যে কথাটা বললাম, এটা চাই না আমরা যে পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো আপনি প্রার্থীদেরকে গানম্যান দিয়ে নিরাপত্তা দেন, কিন্তু আপনি যখন একটা বড় অংশ বা একটা এই পতিত ফ্যাসিস্টরা যখন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন আপনি ট্রেডিশনাল চিন্তা কেন করছেন? না, এই আলোচনা করে এসে এই আলোচনা শুরু করে কি আপনি দায় এড়াতে পারেন না সাকিব আনোয়ার?
আপনার কাছেও একই প্রশ্ন থাকলো যে আসলে কি কি করা যাবে, নির্বাচন হবে কি হবে না এই দোলাচালে চলে যাব, নাকি না নির্বাচন হতে হতে আমরা আরো এরকম ওসমান হাদি? নির্বাচন হতে হবে। নির্বাচন যদি এই ফেব্রুয়ারিতে না হয় তাহলে দেশ আরো ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। ঠিক আছে, ফলে নির্বাচনটা হতে হবে। নির্বাচন হওয়ার জন্য সবচেয়ে বড় এখন স্টেক, মানে যাদেরকে আসলে উদ্যোগগুলো নিতে হবে তার মধ্যে রাজনৈতিক দলও কিন্তু আছে। রাজনৈতিক দলগুলোকেও আসলে এই নির্বাচনটা যাতে ভালোভাবে হতে পারে সেজন্য উদ্যোগ নিতে হবে, এবং সরকারকে এখন সরকারের জায়গা থেকে, যে আমি মাঝে মাঝে ডাকলাম, যেটা মামুন ভাই বলছিলেন, যে একটা ফ্রেমের মধ্যে আসলাম, কিছু ছবি তুললাম, এর মধ্য দিয়ে আসলে জাতীয় ঐক্য দেখানোর সময় এখন না। এখন সত্যিকার অর্থে আপনাকে আসলে মিন করতে হবে, আপনাকে মিন করতে হবে যে আপনি আসলে এটা চাচ্ছেন। আর একটা কথা বলি, আলোচনাটা যেহেতু আসলো যে মানে পতিত যারা, তাদের টাকা পয়সা আছে, তারা নানানভাবে আসলে প্রভাবিত করতে পারবে, এবং এই ধরনের পরিস্থিতি হাদির সাথে যেটা ঘটলো, ইনফ্যাক্ট মানে সিরিয়ালি তো ঘটছে, আজকে ককটেল বিস্ফোরণ ঘটলো 4টা, একই সাথে 2জনকে কোপানো হলো। ফলে এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই নির্বাচন ঘিরে একটা মানে সংকট তো তৈরি হবে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি আজকে আরেকটা ঘটনা ঘটলো, জামাত ইসলামীতে যোগ দিলেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান। তিনি একসময় বিএনপি রাজনীতির সাথে ছিলেন, এবং তিনি শেখ হাসিনা কয়েকদিনের মধ্যে ফিরবেন, আরো শক্তিশালী হয়ে ফিরবেন, এই কয়েকদিন আগে এই অভ্যুত্থানের পরে তিনি এই কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আবার তিনি মুক্তিযোদ্ধা। যাই হোক, আবার এই অভ্যুত্থান যারা করছে, এই অভ্যুত্থানের পক্ষে যারা আছে, এরা সবাই জামাতি রাজাকারের বাচ্চা, এই কথাগুলো তিনি বলেছেন কিন্তু অভ্যুত্থান চলাকালীন সময়। এবং অভ্যুত্থান পরবর্তী সময় এসে তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবে, আরো শক্তিশালী হয়ে ফিরবে, তিনি রকেট লঞ্চারের মধ্যে আছেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। তাকে এখন জামাত ইসলামী তাকে বরণ করে নিল। এটা যদি আসলে আমাদের চরিত্র হয় তাহলে আসলে সংকট আরো ঘনীভূত হবে। বলি, একটা প্যারাডাইম শিফট কিন্তু হবে। জানি না দর্শকদের আমি আপনার দায়িত্ব নিয়েই বলছি, তারেক রহমান যদি 25 তারিখে ফিরেন, একটা প্যারাডাইম শিফট হবে। এবং আমি চাই যে তারেক রহমান শুধু বিএনপির নেতা না, উনি জাতীয় নেতা হওয়ার ওনার যে সুযোগটা এসছে, সব দল মতকে একসাথে করে উনি সেই সুযোগটা নেবেন, এবং এই যে নিরাপত্তা সংখ্যা সবকিছুর যে কোঅর্ডিনেশনের দায়িত্ব উনি নেবেন সরকারের সঙ্গে, তার মাধ্যমে ওনার নেতৃত্বেই দেশ ইলেকশনের দিকে যাবে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমরা যে শব্দটি, যে শব্দটি ব্যবহার করি, ইনক্লুসিভ ইলেকশন, এবং পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে নির্বাচন নিয়ে যত কথা হয় সেখানে ইনক্লুসিভ শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই ইনক্লুসিভের ব্যাখ্যা হলো বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ, বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হয়, কিন্তু এই ইনক্লুসিভের 1 নাম্বার স্টেক হোল্ডার হলো জনগণ, এবং সেকেন্ড মানে 2 নাম্বার স্টেক হোল্ডার হলো ভোটার। অর্থাৎ অনেকেই মনে করেন যে ভোটাররাই শুধু ভোট দিবেন, কিন্তু যারা ভোটার না তারাও কিন্তু এই নির্বাচনে একটি বিরাট স্টেক হোল্ডার। এই জায়গাটা যারা ইলেকশন নিয়ে কথা বলেন, ইলেকশন নিয়ে কাজ করেন, তারা এই জিনিসটাকে রিসার্চে বের করে আনতে পারে। অর্থাৎ এই নির্বাচনকে যিনি ভোটার, তার পরিবারের যারা যারা ভোটার না, তাদের সঙ্গে ভোটারকে একসঙ্গে সংযুক্ত করা, এবং এই ভোট প্রক্রিয়ার সঙ্গে যখন ভোটার এবং সাধারণ জনগণ সংযুক্ত হবে তখন সেটি ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে সবচেয়ে এগিয়ে যাবে। অর্থাৎ 50 ভাগেরও উপরে 60 ভাগে চলে যাবে। এরপরে রাজনৈতিক দল, এবং ওই যে ভোটারের সঙ্গে যে নন ভোটার রয়েছেন তারাও রাজনৈতিক দলেরই আসলে নেতা বা কর্মী হবেন। এই জায়গাটি নিশ্চয়ই সরকার ভাবছে বা ভাবতে হবে। এইভাবে যদি ভাবা যায়, ইনক্লুসিভ ইলেকশন করতে হলে সবার সাথে সংযোগ ঘটাতে হবে। আশা করি এই সংযোগের বিষয়টি যত সময় যাবে নির্বাচনের, তত দ্রুত জিনিসটা আরও বাড়তে থাকবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।